সবাইকে আমন্ত্রণ প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষা প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। ক্যান্সার বাংলাদেশে প্রচণ্ডভাবে বেড়ে চলছে। প্রতিদিনই আমরা অনেক নতুন নতুন ক্যান্সার রোগী দেখছি এবং ক্যান্সার চিকিৎসার অপ্রতুলতার কারণে অনেক রোগী ভুগছেনও। সেজন্য আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে ক্যান্সার চিকিৎসায় আন্তরিক সেবা। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমি পরিচয় করে দিচ্ছি তাদের। প্রথমে আছেন প্রফেসর ডক্টর সাবিনা ইয়াসমিন। তিনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কাজ করছেন। একই সঙ্গে তিনি কো ডিরেক্টর ক্যান্সার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইন বাংলাদেশ এই সংগঠনের সাথেও কাজ করছেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর মুশতাক ইবনে আয়ুব। তিনি একজন মলিকুলার অনকোলজিস্ট, একই সাথে তিনি বর্তমানে সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টারের ফেলো হিসেবে আছেন এবং তিনি আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপকও। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি ডক্টর মুশতাক ইবনে আয়ুব আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে আমরা যতটুকু জানতে পেরেছি যে অল্প কয়েকদিন আগে আপনারা ঢাকাতে একটি সেমিনার করেছেন এবং সেখানে আপনারা এই ক্যান্সার চিকিৎসার যে আন্তরিক সেবার যে একটা গুরুত্ব রয়েছে সেটা তুলে ধরবার চেষ্টা করছেন। আপনি একটু সংক্ষেপে বলবেন যে আপনাদের এই সেমিনারের উদ্দেশ্য কী ছিল? জি, অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিভাগ তার পক্ষ থেকে ইউনেস্কোর সহযোগিতায় বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো তাদের আমরা বলবো কো অর্গানাইজেশন, এই সব কিছু মিলে 3টা অর্গানাইজেশনের সহযোগিতায় আমরা একটি ওয়ার্কশপ আয়োজন করেছি স্থানীয় একটি হোটেলে। আমরা এই ওয়ার্কশপটি করি, যেখানে আমরা এটার নাম দিয়েছিলাম ইংরেজিতে এমপ্যাথেটিক ক্যান্সার কেয়ারের জন্য প্র্যাকটিস অ্যান্ড পলিসি, কী কী দরকার বাংলাদেশে, সেই বিষয়গুলো আমরা এখানে খোঁজার চেষ্টা করেছি। এমপ্যাথেটিক ক্যান্সার কেয়ার বিষয়টাই যেটা আমরা বলার চেষ্টা করছি, আন্তরিক ক্যান্সার সেবা যেটা, এই বিষয়টি আমরা এই বিষয়টির সাথে কি কি উপাদান জড়িত আছে, কোন কোন সেক্টরের মানুষজন এই আন্তরিক সেবার ভূমিকা রাখতে পারেন, এই সব কিছু আমরা এখানে আলোচনায় এনেছি। আমরা প্রায় 10টা ভিন্ন ভিন্ন বিষয় এই ওয়ার্কশপের ভিতরে আমরা তুলে ধরেছিলাম এবং সেখানে যেমন আমরা বলেছি যে ক্যান্সার সংশ্লিষ্ট যেসব কুসংস্কার অথবা যেসব ভুল ধারণা আমাদের ভেতরে আছে, এটা নিয়ে আমাদের একটা আলোচনা ছিল। আমাদের একটা আলোচনা ছিল বাংলাদেশে ক্যান্সার রোগীরা অর্থনৈতিক যেই চ্যালেঞ্জ মোকাবেলা করেন সেটা নিয়ে একটা গভীর আলোচনা হয়েছে। এরপরে আমরা বলেছি ক্যান্সার যারা আক্রান্ত হন তাদের যে মানসিক যে চ্যালেঞ্জ তৈরি হয় সেখানটায় তাদেরকে আমরা কিভাবে আরও বেশি সাইকোলজিক্যাল যে সহযোগিতা করতে পারি, সেগুলোর কী করণীয় আমাদের। এইভাবে করে প্রায় 10টা ভিন্ন ভিন্ন বিষয় আমরা আলোচনা করেছি এবং এই আলোচনাগুলোতে যুক্ত হয়েছিলেন বাংলাদেশে যেমন আমরা প্রথমেই যাদেরকে চিন্তা করব ক্যান্সারের চিকিৎসার সাথে জড়িত অনকোলজিস্ট যারা, তারা ছিলেন। কিন্তু আমরা সেখানেই সীমাবদ্ধ থাকিনি, আমরা এখানে ক্যান্সার রোগীদেরকে এনেছি। তারা আসলে কিভাবে জিনিসটিকে দেখছেন, কোথায় কোথায় তারা চ্যালেঞ্জ ফেস করছেন এবং আমরা কীভাবে সেটা মোকাবেলায় তাদেরকে হেল্প করতে পারি, তারা তাদের নিজের ভাষায় বলেছেন। এসেছিলেন ক্যান্সার কেয়ার গিভার, অর্থাৎ যারা ক্যান্সার রোগীদের সেবার সাথে যুক্ত। পরিবারে কারো ক্যান্সার হলে সেটা কিন্তু সকলকেই কোনো না কোনোভাবে ছুঁয়ে যায়। তারাও কিন্তু এখানে এসেছেন এবং তাদের অনুভূতিগুলো, তাদের চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন। এবং এর বাইরে আমরা আরও নানান যে বিশেষায়িত যে সেক্টরগুলো আছে, এক্সপার্ট এরিয়া, সেখান থেকে লোকজন এসেছেন, সাইকিয়াট্রিস্ট এসছেন, ইকোনমিস্ট এসছেন এবং আমাদের মতো যারা ক্যান্সারের গবেষণার সাথে যারা যুক্ত আছেন তারা এসছেন, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন থেকে এসছেন এবং পলিসি মেকার যারা, তারাও এসছেন। অর্থাৎ ক্যান্সারকে আমরা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছি। আমরা বলি যে ক্যান্সার একটি মাল্টি সেক্টরাল ডিজিজ আসলে, বা এর আসলে নানান রকমের সেক্টরের ভূমিকা এখানে আছে এবং যুক্ত করা দরকার। এবং সেটাকে যদি আমরা মোকাবেলা করতে চাই তাহলে আমাদেরকে ওই মাল্টি সেক্টরাল দৃষ্টিকোণ থেকেই দেখতে হবে। তার একটি ভালো দৃষ্টান্ত আসলে এই ওয়ার্কশপে আমরা স্থাপন করতে পেরেছিলাম। তো ছোট করে সর্বশেষ যেটুকু বলতে চাই যে এই যে আয়োজনটি আমরা করেছি, এটি কিন্তু যেটি বললাম যে শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি প্রজেক্ট আমরা বাস্তবায়ন করছি আমাদের জিন প্রকৌশল জীব প্রযুক্তি বিভাগ থেকে, যেখানে আমরা বাংলাদেশে ক্যান্সার এডুকেশন এবং অ্যাওয়ারনেস এই বিষয়ে আমরা কাজ করছি সারা বাংলাদেশে। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এখন পর্যন্ত এবং এটি ইউনেস্কোর অর্থনৈতিক সহায়তায় বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর মাধ্যমে এটি বাস্তবায়ন করছি। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর সাবিনা ইয়াসমিন। আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেটা ডক্টর মুশতাক বলছিলেন যে ক্যান্সার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইন বাংলাদেশ, এই যে সংগঠনটি, এটা আসলে কেন আপনারা গড়ে তুলেন এবং এটার কার্যপরিধি বা আপনারা কি কি করছেন এই সংগঠনের ছাতার নিচে? ধন্যবাদ প্রথমেই আমন্ত্রণ জানাবার জন্য।
আসলে এটা তো ইউনেস্কোর আন্ডারে যে আমাদের প্রজেক্টটা ছিল, বিশেষ করে এই অ্যাওয়ারনেসটা আমরা এখানে চিহ্নিত করেছি, আমরা ব্রড ইয়েতে যাইনি। বিশেষ করে ফিমেল ওরিয়েন্টেড যে সমস্ত ক্যান্সারগুলো আছে, সেই ক্যান্সারগুলোতে কেন ফিমেলরা ডায়াগনোসিসে পিছিয়ে থাকছে, তো সেই জায়গাটাতে তাদেরকে অ্যাওয়ার করার জন্য যে তাদের কখন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত বা নিজেকে কতটুকু যত্ন করা উচিত, সেইটার জন্য আমরা আসলে বিভিন্ন শ্রেণী পেশার মেয়েদেরকে টার্গেট করেছি, ফিমেলদেরকে টার্গেট করেছি। তো আসলে আমরা এর মধ্যেই কয়েকটা জায়গায় গিয়েছি, যেমন মনে করেন আমরা একদম রাজশাহীর রিমোট একটা এরিয়াতে গিয়েছি, যেখানে আসলে একটা এনজিওর মাধ্যমে, কিন্তু আসলে সেখানে হয়তো একদমই এডুকেটেড ছিলেন না তারা। তো তারাও আমাদেরকে যে ধরনের ইনপুট দিয়েছে, আসলে তারা নিজেদের এমনও আছে যে প্রত্যন্ত অঞ্চলে তারা আসলে নিজেদের হেলথ নিয়ে একেবারেই কনসার্ন না। তো ক্যান্সার তো অনেক দূরের ব্যাপার, কিন্তু আমরা প্রথমে যেটা দেখি যে ক্যান্সার মানেই হচ্ছে সবাই ভাবে একটা ডেথ সেন্টেন্সের মতো। তো এটা যে আসলে তা হবে না, যদি আমি প্রথমেই শুরুতেই আমি অ্যাওয়ার থাকি এবং শরণাপন্ন হই চিকিৎসকের, এবং আমি চিকিৎসার মধ্যে দিয়ে যাই, অনেক ক্যান্সারই আমরা দেখি এখন সার্ভাইভার আছে। তো আমাদের যেটা আপনি যে বললেন যে আমরা কোন কোন পর্যায়ে গেছি, আমরা কিন্তু বান্দরবনের মতো এলাকাতেও গেছি, যেখানে তাদের ভাষাও বাংলা না, তারা বাংলাও বুঝেন না। তো সুতরাং তাদেরকে কনভিন্স করাও আমাদের, আসলে তাদেরকেও আমরা এই প্রজেক্টের এই রকম কর্মযজ্ঞের মধ্যে নিয়ে আসতে চেয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, দুটো বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি এবং গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে তো সাতক্ষীরায় গিয়েছে, এবং আমাদের সামনে আরও প্রজেক্ট আছে। তো এটা আসলে যে অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন, যদি এডুকেশনটা না থাকে তাহলে কিন্তু অ্যাওয়ার হবে না সেই কারণে, এবং অ্যাওয়ার যে হওয়া দরকার সেটা আমরা আসলে একটা ডমিনোর মতো, যে আমরা বলবো এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে সারা সমাজের সবখানে, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। জি, অনেক ধন্যবাদ ডক্টর মুশতাক। এবারে আসি যে আপনাদের যে কনফারেন্সটা বা যে সেমিনারটা হয়েছিল, সেখান থেকে আসলে আপনারা কি শিখলেন, কি জানলেন? এটি আসলে একটা আমাদের জন্য আই ওপেনিং এক্সপিরিয়েন্স, যেটা মানে আমাদের মনে হচ্ছে যে চক্ষু খুলে গেছে নানান দিকে কাজ করার। আমরা তো ক্যান্সার যখন ভাবি বা চিকিৎসা বা ব্যবস্থাপনা যখন ভাবি, তখন প্রথমেই ভাবি ডাক্তার এবং রোগী, জাস্ট এই দুটো বডির মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। রোগী ডাক্তারের কাছে যাবে, ডাক্তার চিকিৎসা দেবে এবং চিকিৎসা হতে থাকবে। এবং সেই চিকিৎসার ভেতরেও আমরা প্রায় ভাবি যে তিনটা জিনিসই সবসময় আসে, যে আমাদের কেমোথেরাপি, রেডিওথেরাপি অথবা সার্জারি, এই বুঝি হয়ে গেল আমাদের ক্যান্সারের ব্যবস্থাপনা শেষ। কিন্তু ক্যান্সারের যে এর বাইরেও চিকিৎসা ব্যবস্থাপনা, যে এর বাইরেও নানান জনের অংশগ্রহণের সুযোগ আছে, এটি কিন্তু প্রয়োজন আছে, সেই জায়গাটা কিন্তু আমাদের দেশে তেমন আলোচনা একেবারেই নাই। এবং এই অনুষ্ঠানে অনেকেই এসছেন যারা আমাদেরকে বলেছেন প্রথমবারের মতো তারা ক্যান্সার সংশ্লিষ্ট এরকম একটি আলোচনায় যুক্ত হয়েছেন, এর আগে তারা কখনো এরকম আলোচনায় যাননি। এটি আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে এবং উৎসাহিত করেছে যে এই ধরনের আলোচনা এবং এই ধরনের আয়োজন আরও বেশি দরকার। তাহলে আমরা আসলে এখান থেকে কি জানলাম? আমরা যে এত নানান সেক্টর থেকে মানুষজনকে এনেছি, তারা ক্যান্সারের আন্তরিক সেবার কি কি কম্পোনেন্ট যুক্ত করলেন। আমরা দেখেছি যে প্রথমে যেমন ম্যাডাম একটু আগেই বললেন যে এডুকেশন এবং অ্যাওয়ারনেস, এই জায়গাটায় এখানেও আমি একজন মানুষকে যদি সহযোগিতা করতে যাই, তাহলে আমার নিজেরও যেমন খানিকটা সচেতনতা দরকার, আমি পরিবারের একজন সদস্য হিসেবে অথবা সমাজের সদস্য হিসেবে আমি কি করতে পারি, আমার কি দায়িত্ব আছে, কোথায় কোথায় ভূমিকা রাখার সুযোগ আছে, এই বিষয়ে জানাটা কিন্তু আমার অ্যাওয়ারনেস, সচেতনতার মধ্যে পড়ে। এবং তারপর আমি কিভাবে এটাকে এক্সিকিউট করবো, সেটি কিন্তু আমার এডুকেশনের মধ্যে পড়ে। এই জায়গাগুলোতে কিন্তু অনেকেই ইনপুট দিয়েছেন এবং তারা বলেছেন যে কাজগুলো কিন্তু এমন না যে এটা নানান পর্যায়ে শুরু হতে পারে। যেমন আমি যদি ভবিষ্যতের প্রজন্মকে সচেতন করতে চাই, তাহলে হয়তো আমার স্কুলের বই থেকেই শুরু করতে হবে। কিন্তু যারা এখনই ভুগছেন বা এখনই যারা এই চ্যালেঞ্জটার মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের করতে হলে কিন্তু আমাদের এখন আমরা বলতে পারি ল্যাটারাল এন্ট্রি, যেটা অর্থাৎ বিভিন্ন বয়সের মানুষকেই কিন্তু তার জায়গায় রেখেই সচেতন করার প্রয়োজন পড়বে। এখানে মানুষজন আমাদের কিন্তু বিভিন্ন রকমের পরামর্শ দিয়েছেন, বলেছেন কিভাবে মিডিয়াকে ব্যবহার করা যায়, সোশ্যাল মিডিয়াকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। অনেক সুন্দর সুন্দর উদাহরণ এসছে, যেমন আমাদের দেশে যেমন যক্ষ্মার বিরুদ্ধে আমরা খুবই সাকসেসফুল হয়েছে কিন্তু দুই একটা ক্যাম্পেইন করে। আমরা সেখানে দেখেছি যেমন যক্ষ্মা ভালো হয় বা যক্ষ্মা হলে রক্ষা নেই, কথার ভিত্তি নাই, কথাগুলো আমাদের মনে গেঁথে গেছে। এইচআইভির বিরুদ্ধে কিন্তু একসময় খুব ছোট ছোট অনেক সুন্দর ক্যাম্পেইন হয়েছে এবং সেটা সরকারের যে বিভিন্ন সংগঠন তাদের মাধ্যমে হয়েছে, বেসরকারি নানান উদ্যোগ এসছে। এখানে কিন্তু অনেকে এই পরামর্শটা দিয়েছেন যে ক্যান্সার যেহেতু এতখানি বেড়ে গেছে, আপনি একদম শুরুতে বলেছেন, এবং আমরাও যখন কোনো একটা ইউনিভার্সিটি যাই, কোনো একটা আয়োজন করি, যদি জিজ্ঞেস করি 200-300 মানুষ যে আপনাদের পরিবার অথবা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ক্যান্সার আছে, এরকম একটা হাত তুলেন, সবাই হাত তুলছে। তার মানে এটি এখন আর আগের মতো কোনো রেয়ার ডিজিজ না, এটি এখন প্রায় প্রত্যেক ঘরে
প্রত্যেক পরিচিত জনের ভিতরে চলে এসেছে। তার মানে আমাদেরকে ওরকম একটি বড় হ্যাঁ, ক্যাম্পেইন মানে সরকারি এবং বেসরকারি উদ্যোগটা, মানে দেখা যায় যে অন্যান্য বিষয়ে বেসরকারি উদ্যোগটা যত বেশি দৃশ্যমান, ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু বিষয়টা তা না। তাহলে সরকারি ভাবেই যতটুকু আছে সেটা, অথবা রোগী নিজের উদ্যোগে যেটুকু করছে। So, আমাদের এই আয়োজন থেকে মূলত এরকম যেই আমরা যে 10টা বিভিন্ন সেক্টর বললাম, এখন মিডিয়ার কথা বললাম, অর্থনৈতিক সেক্টরের কথা বললাম, সাইকোসোশ্যাল সেক্টর বললাম, এই প্রত্যেক সেক্টরে কিন্তু যারা অংশীজন ছিলেন, যারা বিশেষজ্ঞ যারা এসেছেন, তারা এখানে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, সেগুলো আমরা এখন লিপিবদ্ধ করছি। আমরা এটাকে একটি পাবলিকেশনস হিসেবে প্রচার করবে, এবং আমরা খুব খুশি যে আমাদের এই আয়োজনে প্রফেসর সৈয়দ আকরাম হোসেন, যিনি আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশনের মেম্বার, উনি বলেছেন যে আমরা যেই পরামর্শগুলো পেয়েছি এটি যেন তাদের কাছে দেই, তারা চেষ্টা করবেন এটাকে আমাদের এই নতুন যেই সংস্কার হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায় তার ভিতরে অংশগ্রহণ করাতে। জি, ডক্টর সাবিনা ইয়াসমিন, আপনার কাছে আবার একটু আসি। সেটা হচ্ছে যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন আপনারা। আমি যদি এবার একটু একটা একটা করে আসি, যে আপনাদের যে সংগঠনটি আপনারা করছেন, এই সংগঠনের ভূমিকাটা আসলে কিভাবে থাকবে এই আপনারা যে কম্পোনেন্টগুলো আলোচনা করছেন সেটার বাস্তবায়নে? আচ্ছা, এটা আসলে সংগঠন না, এটা আমাদের একটা প্রজেক্ট আর কি। তো এখানে হচ্ছে আমাদের উদ্দেশ্য, যেহেতু আমরা ডক্টর নই, আমরা হচ্ছে গবেষক, তো আমাদের মূলত আমাদের সংশ্লিষ্টতা ক্যান্সারের সাথে সেটা হচ্ছে আমাদের যে শারীরিক চেঞ্জগুলো হয়, যেটাকে আমরা মিউটেশন বলে থাকি। তা এখন আপনি প্রশ্নটা করলেন হচ্ছে আমরা কিভাবে এটাকে আলটিমেটলি ইমপ্লিমেন্ট করব, কিন্তু এটা আমরা এককভাবে করতে পারবো না। এটার হচ্ছে পুরোটাই হলো যে কিভাবে একজন ক্যান্সার পেশেন্ট যখন সে ডায়াগনোসড হলো, তার জার্নিটা যেন তার জন্য এত ভয়ঙ্কর না হয়, তার পরিবারের জন্য ভয়ঙ্কর না হয়, এবং সে যেন সেটা থেকে আস্তে আস্তে সুস্থতার দিকে এগিয়ে যেতে পারে। তো সেখানে সুস্থতার সাথে তো সরাসরি ডাক্তার জড়িত, তারপরে তার যে পারিবারিক যে বলয়, সেখানে ফিনান্সিয়াল ব্যাপারটা অনেক বেশি। আমাদের আলোচনাতে কিন্তু ফিনান্সিয়াল জিনিসটা অনেক বেশি গুরুত্ব পেয়েছে, এবং সেখানে আমাদের দেশে তো আসলে সমাজে যারা বিত্তবান আছে তারা অনেকভাবেই কিন্তু পয়সা, মানে টাকা পয়সা খরচ করেন, বা আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, আমাদের যে বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানগুলো আছে, আমরা যদি সেখানে, আমাদের এরকম সাজেশন ছিল যে সেখানে যদি আমরা বলতে পারি যে এত পার্সেন্টেজ আপনাদের এই চিকিৎসার জন্য দিতে হবে, তো আমরা এই ক্যাম্পেইনগুলোতে আপনাদেরকে সাহায্য, মানে যারা করবেন তাদেরকে সাহায্য করতে পারি। যেমন কিছু ট্যাক্স রিবেট দেওয়া যেতে পারে, এরকম বিভিন্ন ধরনের সুযোগ কিন্তু বিভিন্ন দেশে আছে, যে আপনি যদি ক্যান্সার ফাউন্ডেশন আপনি দান করেন, সেক্ষেত্রে ওই টাকাটা হয়তো ট্যাক্স ফ্রি হয়ে যায়। এরকম অনেক ধরনের সুযোগ কিন্তু বিভিন্ন দেশে প্রচলিত আছে। তারপরে যে আরো যে ধরেন কিছু স্টিগমা আছে, যে কেউ আসলে নিজেকে ট্যাগ লাগাতে চায় না যে আমি আসলে এই ধরনের একটা পেশেন্ট, কারণ সে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তো এই স্টিগমাটা যেন, মানে আমরা সমাজে এটাকে সহজ করে দিতে আমরা শুধুমাত্র যেটা করতে পারি আমাদের জায়গা থেকে এই প্রজেক্ট রিলেটেড, সেটা হচ্ছে সকলকে জানানো যে এই জিনিসগুলো এভাবে এভাবে করলে আপনারা অন্য আরেকজনকে এইভাবে সহযোগিতাটা করতে পারছেন, আর যার ফ্যামিলিতে আছে তাকেও জানানো যে আপনি এইভাবে করলে এই সহযোগিতাটা পাবেন। আমরা এটাও বলেছি যে আমাদের যে ওয়ান স্টপ ইনফরমেশন থাকে, যে কোন ধরনের ক্যান্সারের জন্য কোন ধরনের ডক্টর, কোন স্পেশালিস্ট, তারা যদি একদম একটা মুহূর্তে একটা ইনফরমেশন পেয়ে যায়, এটা তার হচ্ছে আরও বেশি লিঙ্গার হয় না, ওখানে তার শর্টেজ হয়েছে। আমাদের কাজটা হচ্ছে যে আউটকামগুলো আমরা এখানে পেয়েছি সেগুলো আসলে সবাইকে জানানো। তো হয়তো বা আমরা এখন মাত্র এগুলো পেলাম, আমরা সবাইকে সাজেস্ট করবো যারা যেই রিলেটেড আছেন তাদেরকে বলার জন্য যে আপনারা এইদিকে ক্যাম্পেইনটা করেন। যেমন সূর্যের হাসি ছিল, সবুজ ছাতা, এরকম আরও যেটা যক্ষা ভালো হয়, এরকমভাবে যদি আমরা ক্যান্সারকে এভাবে কোনো স্লোগান দিতে পারি, বা টিভিতে বা কোথাও যদি মানে বিলবোর্ড করে আমরা এগুলো যদি ছড়িয়ে দিতে পারি, সেটাই আমাদের সার্থকতা হবে। জি, ডক্টর মুশতাক, আমরা যে প্রসঙ্গটা আপনি মানে ডক্টর সাবিনা ইয়াসমিন তুললেন, সেটা হচ্ছে যে আমাদের দেশের রোগীরা কিন্তু ক্যান্সার হয়েছে এই কথাটা বলতেই আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ফলে দেখা যাচ্ছে যে ক্যান্সার যে ভালো হয়, আমরা চিকিৎসক হিসেবে যদি 1000 বারও বলি, আর একজন রোগী যদি বলেন যে হ্যাঁ আমার ক্যান্সার ছিল এবং আমি ভালো হয়েছি, সেটার ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি। তো এই বিষয়টা নিয়ে আপনারা কিভাবে কাজ করতে চাচ্ছেন, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট। আমরা ওই যে ওয়ার্কশপটা আমরা করলাম সেখানেও কিন্তু এরকম একজন এসেছিলেন, তিনি তার গল্পটা শেয়ার করলেন, এবং আমরা দেখেছি যে আপনাদের এক্সপিরিয়েন্স থেকেও আমরা জানি যে ক্যান্সার যদি শুরুতে একটু ধরা যায়, এবং তাহলে যে এখন যে আধুনিক চিকিৎসা আছে সেটাতে কিন্তু অনেক ক্যান্সার আছে সম্পূর্ণ নিরাময় হয়ে যায়, প্রায় নিরাময় হয়ে যায়, এবং কিছু ক্যান্সার আছে অনেক কষ্ট লাঘব করা যায়। নানানভাবে ক্যান্সার চিকিৎসায় কিন্তু এখন অগ্রগতি হয়েছে। এই বিষয়গুলো যদি আমরা আনতে চাই সমাজে, তাহলে আমাদের প্রথমেই আমার মনে হয় নানান জায়গায় পরিবর্তনের প্রয়োজন আছে। একটা হলো যে যেমন এইচআইভির ক্ষেত্রে কিন্তু এরকম একটা বিষয় ছিল, স্টিগমা, যেটা যে এইচআইভি কারো হয়েছে মানেই আমরা ধরে নিতাম যে
সে হয়তো কোনো একটা বিশেষ একটা লাইফস্টাইলের ভিতরে ছিল বলে তার এই রোগটা হয়েছে। ক্যান্সারের ক্ষেত্রে একটু ভিন্নভাবে জিনিসটা আসে। আমরা দেখছি যে সোসাইটিতে যখন কারো ক্যান্সার হয় আমরা প্রথমেই ধরে নেই যে হয়তো এই লোকটি বেশি দিন আর বাঁচবে না। এই যে ধারণাটা, এই ধারণাটা যখনই কারোর ভিতরে দেয়া হয় এবং চারপাশে যখন ধারণাটা অন্যরা নেয়, তখন কিন্তু ব্যক্তিটি ওখানে অসহায় হয়ে পড়ে এবং তিনি অনেক বেশি বলা যাবে যে অপাঙ্ক্তেও হয়ে পড়েন এই সমাজের, যে ইনি আর কয়দিন আছেন, তার কথার গুরুত্বটা সমাজে, সোসাইটিতে, পরিবারে তত বেশি আর মানে থাকছে তিনি না। সমাজের থেকেও নাই হয়ে যান। কিন্তু আমরা যদি উল্টাটা বলি আসলে, যে ক্যান্সার হয়েছে কিন্তু তিনি আসলে বেঁচে আছেন, স্বাভাবিক কাজকর্ম করছেন, অফিস করছেন, এবং অন্য যেভাবে আসলেই তো অনেকে করছেন সেটা, সেই দৃষ্টান্তগুলোই আমাদেরকে এখানে বারবার তুলে আনতে হবে। এবং আমরা আসলে সেদিন খুব সফলভাবে সেটি খানিকটা করতে পেরেছি, কিন্তু আমরা মনে করছি যে এই কাজটি আরো বেশি করা দরকার। এবং আজকে যে আয়োজনটি হচ্ছে, আমরা প্রায়ই এই অনুষ্ঠানে এই বিষয়গুলো শুনতে পাই, এবং আমরা মনে করি যে এই বার্তাটা অনেক বেশি দেওয়া দরকার। যে যেমন ক্যান্সারের নাই আনসার, এই যে কথাটা, ক্যান্সারের এখন অনেক উত্তর আছে, অনেক আনসার আছে, সেটি যদি আমরা সব মুখে সব মাধ্যমে বলতে থাকি, আমার মনে হয় যে একটা পরিবর্তন এখানে আমরা পাবো। এবং এই প্রজেক্ট থেকে সেটি আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য যেটি আমরা অর্জন করতে চাই। আচ্ছা, ডক্টর সাবিনা ইয়াসমিন, আপনাদের এই প্রজেক্টটা কত দিন ব্যাপী এবং এই প্রজেক্টটা যখন থাকবে না তখন আপনাদের পরিকল্পনা কি? আমাদের প্রজেক্টটা 1 বছরের, এই সেপ্টেম্বরে আমাদের শেষ হবে, গত সেপ্টেম্বর থেকে শুরু হয়ে। এবং ওই যে আমি বললাম যে আমরা একটু ডমিনোর মতো করতে চেয়েছি, যে আমরা আসলে আমাদের যতটুকু সময়, এই সময়টুকুকে কাজে লাগিয়ে আমরা এটাকে ছড়িয়ে দিতে চেয়েছি যে এরকম একটা বিষয় নিয়ে আমাদের চিন্তা করার সময় এসেছে। সো এখানে আমরা যারা মেয়েদের কথা যেটা বললাম আপনাকে, যে আমরা ওদেরকে টার্গেট করেছিলাম, তো তাদেরকে আমরা প্রতিটা জায়গায় বলি যে এইখানে এই রুমের মধ্যে আপনারা যতজন, আমরা কিন্তু তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি না। আপনার আশেপাশে যতজন আছে, আত্মীয় স্বজন আছে, যেখানে বসবেন, গল্পের ছলে হোক, আলোচনার বিষয়বস্তু হিসেবে হোক, আপনারা এগুলো আলাপ করবেন। ফিরে যে এই তথ্যটা ছড়িয়ে দেওয়ার জন্য একেবারে সবসময় বলি। এবং আমরা কিন্তু এই যে মেয়েদের রিলেটেড যে ক্যান্সার, সেখানে আমরা ছেলেদেরকেও আমরা ইন্সপায়ার করি ভীষণভাবে যে আপনারাও আসেন, কারণ ইউ আর দ্য পার্টনার। অনেক সময় হয় কি, একটা ফ্যামিলিতে একটা মেয়ে হয়তো অসুস্থ হলো, কিন্তু সেই মেয়ের কোনো ভয়েস নাই, হয়তো সিদ্ধান্তটা নিচ্ছে হয়তো তার পুরুষ সদস্য না, এক হচ্ছে যে হয়তো তার অর্থনৈতিক স্বাধীনতা নাই, আবার অনেক সময় অর্থনৈতিক স্বাধীনতা থাকলে সিদ্ধান্ত সে নিতে পারছে না। সো যদি তার পার্টনার বা সে ভাই ছেলে যাই হোক, সে যদি জানে, বুঝতে পারে, তাকে আমরা তাদের ওই দায়িত্বটা তখনই দিয়ে দিচ্ছি, বলছি যে আপনার এই দায়িত্বটা আপনার এবং আপনার পাশের জনেরও। সুতরাং আমাদের এই প্রজেক্টটা হয়তো 1 বছর পর শেষ হয়ে যাবে, কিন্তু আমরা যতজনকে ইনভলভ করব, আমার ধারণা এটার গুরুত্ব অনুযায়ী সবাই সেটাকে আসলে আরও প্রসার করবেন। এখানে একটু যোগ করা যায় যে আমরা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, এটার অন্যতম একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমাদের সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো ছড়ানো আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা একটা ইউনিট স্থাপন করছি। আমরা বলে আসছি যে এখানে কিছু স্টুডেন্ট একটা ইউনিট হিসেবে কাজ করবে, এবং তারা তাদের চারপাশে যে কমিউনিটি আছে সেখানে তারা এই বার্তাটা ছড়িয়ে দেবে। যে আমরা এটাও বলছি যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এই প্রজেক্টটি পেয়েছি, কিন্তু আমরা বলি যে পুরো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের এটি প্রজেক্ট, আমরা সবাই একসাথে এই বার্তাটি পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। সে কারণে আমাদের একটা খুব বড় আশা যে বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে আমরা আসলে অনেক ছোট ছোট সাব সেন্টার তৈরি করব বাংলাদেশে আগামী 1 বছরের ভেতরে, এবং তার মাধ্যমে এটি আসলে চলতে থাকবে। এবং আমরা হয়তো এটি এখন ইউনেস্কোর সহায়তায় চলছে, কিন্তু আমরা নিশ্চয়ই আশা করছি যে ভবিষ্যতে অন্য কেউ আমাদেরকে আবার এই উদ্যোগটায় সহায়তা করবেন, সরকারি হোক বা বেসরকারি। না, কারণ হচ্ছে যে এরকম একটা উদ্যোগ ধরেন আপনারা যেটা নিয়েছেন, সেটা যদি থেমে যায়, সেক্ষেত্রে কিন্তু ডমিনো এফেক্ট বলেন, কিন্তু ডমিনো এফেক্টটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায়। সুতরাং কিছুক্ষণ পর পর আপনাকে রিপালসেশন দেওয়ার প্রয়োজন আছে। তো সেই জন্য আপনারা ওই বিষয়টাও হয়তো চিন্তা করবেন। জি, এবারে আমরা আরেকটু ভিতরে আসি, সেটা হচ্ছে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, এটার একটা ভূমিকা নিয়ে নিশ্চয়ই আপনারা এখানে আলোচনা করেছেন। আপনারা যে কেউ অ্যান্সার দিতে পারেন। সেটা হচ্ছে যে কিভাবে এই আমাদের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে পজিটিভলি, মানে ধনাত্মকভাবে, কারণ আমাদের এখানে কিন্তু মানে সোশ্যাল মিডিয়া একটা সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে, ফলে একজনকে বেছে নিতে হয়। তো ধনাত্মক যে পজিটিভ যে ইম্পালসগুলো, সেগুলোকে আপনারা কিভাবে ছড়াতে পারেন, এরকম কোনো পরিকল্পনা আপনারা করছেন কিনা? ওখান থেকে ওই ওয়ার্কশপ থেকে কিন্তু কয়েকটা সাজেশন এসছে আমাদের ভেতরে। ইয়াং কেউ কয়েকজন ছিলেন ওখানে, এবং টেলিভিশনে কাজ করেন এরকম কয়েকজন ছিলেন। তারা দুই দিকে বলেছেন, একটা হলো মাস মিডিয়া যেটা বা টেলিভিশনের যেই ভূমিকা, এটি ওই যে আমরা যেটা বললাম যে অতীতে যেই সফল উদাহরণ যেগুলো আছে সেই টাইপের কিছু ক্যাম্পেইন আমরা এখানে করতে পারি, এবং এটি আমাদের এই প্রজেক্ট থেকেই শুরু হবে। আমরা এই আগামী মাস 3 ভেতরে কাজ করব আমাদের
বাংলাদেশে যারা স্বনামধন্য যারা মিডিয়ায় কাজ করছেন তাদের সাথে। এবং আমরা জানি যে অনেকেই আমাদের দেশে অনেকেই কিন্তু ক্যান্সার আক্রান্ত হয়েছেন। হুমায়ুন আহমেদ ক্যান্সারে মারা গিয়েছেন, সাবিন ইয়াসমিন ক্যান্সার আক্রান্ত হয়ে এখন সার্ভাইভ করছেন, তিনি আমাদের ভিতরে আছেন। এই যে যারা আছেন আমাদের সাথে তাদেরকেও আমরা এর সাথে যুক্ত করতে চাই, যে তাদের ভয়েসটা, বিশেষত যারা ভালো আছেন, চিকিৎসা করে যারা সুস্থ হয়েছেন, তাদের কথাটা আমরা একটু সবার ভেতরে আনি। এটি আমাদের একটা সাজেশন হিসেবে এসেছে। সো আমরা আশা করছি যে এটিকে আমরা খুব ভালোভাবে বাস্তবায়ন করতে পারবো। এবং আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে সবাইকে বলতে চাই যে আপনারা যারা মনে করছেন যে আমাদের এই প্রজেক্টে একটু সহযোগিতা করতে পারেন এইভাবে মিডিয়ার ইনভলভমেন্ট অথবা অন্য কোনো পরামর্শ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু সেটা ওপেন গ্রহণ করব এবং চেষ্টা করব তাদেরকে ইনভলভ করতে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এসে এখন আমরা দেখছি যে ছেলেমেয়েরা কিন্তু অনেক এত ট্যালেন্টেড, তারা ছোট ছোট এত সুন্দর সুন্দর জিনিস তারা তৈরি করে। তাদেরকে আমরা একটু দেখি যে আরেকটু উস্কে দেওয়া যায় কিনা, যে আচ্ছা ক্যান্সার রিলেটেড আমরা একটা ক্যাম্পেইন করছি বাংলাদেশে, আমরা শুরু করব যে ক্যান্সারকে আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি ইস্যুসগুলো, সেটার এক একটা ইস্যুস ধরে মিম বানাক তারা, অথবা ছোট ছোট রিল তৈরি করুক। আমরা দেখছি যে এখন কিন্তু আগের মতো কেবল তারকারাই তৈরি করছে তা না, আমরা দেখছি ছোট ছোট অনেক আঞ্চলিক ভাষায় কথা বলছে, তাদেরও মিলিয়নস অফ ফলোয়ার্স। তারাও এই তাদের যেই ছোট ছোট নাটিকা করছে বা রিল তৈরি করছে তার ভিতরে এইটা নিয়ে আসুক। তো এটা নিয়ে আমরা একটা মুভমেন্টের মতো করব এবং এই ওয়ার্কশপে কিন্তু সেই সাজেশনগুলো এসছে। আশা করছি যে সেটি কাজে লাগানো যাবে। মেইন স্ট্রিম জার্নালিজমে যেটা আমার মনে হয় যে আমাদের যারা রিপোর্ট করেন তারা বলেন যে আজকে এখানের উপর এটার একটা হয়েছে, উনি এটা বলেছেন, এটা বলেছেন, এটা বলেছেন। তারা যদি আরেকটু ভিতরে গিয়ে আমাদের থেকে একটু জানতে চান যে আমরা কোন জিনিসটাকে ফোকাস করব, সেটা করলে ওটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি। বিকজ আমরা দেখি যে আজকে ওটার উপর একটা সেমিনার হয়েছে, এই বক্তা এটা বলেছেন, এই বক্তা তো অনেক স্পেশালিস্ট, উনি তো এটাই বলবেন, এটাই বলবেন। কিন্তু আসলে সাধারণ মানুষও যে সেখানে ছিল, তাদেরও কিছু বক্তব্য ছিল, ওনারা আরেকটু সাবধানী বা আরেকটু সময় দিয়ে করলে সেটারও কিন্তু ইম্প্যাক্ট বাড়বে বলে আমি মনে করি। ফলো আপ বা একটু ফিচার টাইপের করলে, হ্যাঁ, যাতে একটু বড় করে বলা যায়, একটু যেন নজরে আসে, এরকম ভাবে করলে আমার মনে হয় সেটার একটা ইম্প্যাক্ট, অনেক বড় ইম্প্যাক্ট। তার মানে হচ্ছে যে স্পেস দেয়াটা, মানে মিডিয়া আপনার বিষয়টাকে কতটুকু স্পেস দিচ্ছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডক্টর মুশতাকিম, আমরা মিডিয়ার ভূমিকাতে ছিলাম এবং যেটা আমরা কথা বলছিলাম যে মিডিয়াতে যথেষ্ট পরিমাণ স্পেস দেয়া হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আসলে শুধুমাত্র মিডিয়া কর্মীদের সাথে কথা না বলে যারা মিডিয়াগুলো চালাচ্ছেন তাদের সঙ্গেও তো আসলে বসার দরকার আছে, কারণ কোন জিনিসটা কতটুকু গুরুত্ব পাবে সেটা তো পলিসি লেভেলে যারা কাজ করছেন মিডিয়ার তাদেরকে আসলে সম্পৃক্ত করা দরকার। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু প্রচারণার বিষয় আছে, সুতরাং সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আপনি যে বলছেন ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরকে নিয়ে আপনি বসলেন, সেটা ঠিক আছে, কিন্তু এই মেইন স্ট্রিম মিডিয়ারও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হ্যাঁ, সেটি আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই আসলে, কারণ মেইন স্ট্রিম মিডিয়াতে যেটা আসে এটির কিন্তু রিফ্লেকশন সোশ্যাল মিডিয়াতে পড়ে, সে কারণে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একদিক থেকে। এবং এখানে খুবই যেমন আমরা যদি চ্যানেল 24 এর কথা একটু চিন্তা করি, আপনি যে শুরুতে যেটা বলেছেন যে যারা চ্যানেলগুলো বা আমরা যদি পত্রিকার কথা চিন্তা করি, পত্রিকাগুলো যারা লিড করছেন, সম্পাদক থেকে শুরু করে যারা এডিটোরিয়াল পলিসিটা ঠিক করছেন, তাদের কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে এটাকে একটা ইস্যু হিসেবে নেওয়া এবং তারপর সেটা কিভাবে আমরা কন্ট্রিবিউট করব এটার ব্যাপারে একটা সলিড একটা পলিসি কিন্তু তাদের নেওয়া দরকার। এবং আমি এখন মনে করি যে এখনকার সময়ে এসে আমাদের নিজেদের স্বার্থেই যারা এই মিডিয়াগুলো চালাচ্ছেন তারাই তাদের পরিবারের দিকে তাকান, তারাই তাদের বাবা মায়ের দিকে তাকান অথবা বন্ধু বান্ধবদের তাকান, দেখবেন যে কিভাবে এই রোগটি সবাইকে আতঙ্কগ্রস্ত করছে, সবার ভেতরে চলে এসছে। তাহলে আমাদের নিজেদেরই তাহলে দায়িত্ব যে এটাকে নিজেদের স্বার্থেই আমরা একটা পলিসি ঠিক করি এবং এটাকে একটা জায়গা করে দিই। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা প্রসঙ্গে একটু আনতে চাই, সেটি হলো যারা সংবাদকর্মী হিসেবে অথবা এই জায়গাগুলো যারা কাভার করেন তাদের কিছু ট্রেনিংয়ের যে ব্যবস্থা, যেটা এটি আমার মনে হয় যে আমাদের এই প্রজেক্ট থেকে আমরা কতখানি পারবো জানি না, কিন্তু আমরা আরও যাদের সাথে কাজ করি, বাংলাদেশে আরও অনেকগুলো সংগঠন আছে ক্যান্সার নিয়ে কাজ করে, আমরা সবাই মিলে একটু উদ্যোগ নিতে পারি যে যারা একেবারেই মাঠ পর্যায়ে কাজ করছেন, রিপোর্টিং করতে হলে যে ব্যাকগ্রাউন্ড একটা নলেজ দরকার, আমরা কিন্তু তাদেরকে ট্রেনিং এর ব্যাপারে কাজ জ্ঞান দরকার, এটি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। এবং সেটি নট নেসেসারি যে সবসময় আমাদের সবাইকে একসাথে ডেকে করতে হবে। আমরা এমন উদ্যোগ নিতে পারি যে যদি এই মিডিয়া হাউসগুলো সুযোগ দেয় আমাদেরকে, তাহলে তারা একদিন আমাদেরকে ডাকলেন, আমরা ঘুরে ঘুরে সব জায়গাতে গিয়ে যেই সাংবাদিকদেরকে তারা একসাথে করবেন, আমরা 2 ঘন্টার একটু কথা বলে আসলাম। 2 ঘন্টা এনাফ তাদের, কারণ তারা ইতিমধ্যেই সচেতন, জাস্ট একটু বলে দেওয়া বা ধরিয়ে দেওয়া। এবং যখন এটা মিডিয়া হাউসগুলোতে হবে তখন কিন্তু ওই সংবাদকর্মীরাও বুঝতে পারবেন যে এটি আসলে মিডিয়া হাউসের একটা পলিসির অংশ হয়ে গেছে। আমার মনে হয় এটি একটি চমৎকার
দিক নির্দেশনা হতে পারে আমাদের যারা মিডিয়াগুলো চালাচ্ছেন তাদের জন্য, যে বিশ্ববিদ্যালয়গুলো হোক অথবা ডাক্তারদের সাথে হোক, আমাদের সংগঠনগুলোর সাথে মিলে কিছুটা ট্রেনিংয়ের ইন হাউস ট্রেনিংয়ের ব্যবস্থা করা ক্যান্সার সংক্রান্ত। জি, দারুণ। ডক্টর সাবিনা ইয়াসমিন, আরেকটা বিষয় আমি আনতে চাই, সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল টক্সিসিটি বা অর্থনৈতিক যে অক্ষমতা, স্ট্রেস, এই বিষয়গুলো, এটা কিন্তু ক্যান্সার চিকিৎসাকে দারুণভাবে ব্যাহত করে। আমরা চিকিৎসক হিসেবে যখন দেখি, আমরা দেখতে পাই যে রোগীরা অনেক ক্ষেত্রেই হয়তো একটা চিকিৎসা নিতে চাচ্ছেন, কিন্তু সেই মুহূর্তে তার হয়তো দেখা যাচ্ছে সরকারি হাসপাতালে ওই সেবাটি নেই এবং তার কাছেও সেই উপযুক্ত কোনো অর্থ নেই। ফলে অর্থনৈতিক যে সামর্থ্য, এটা বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? এরকম কোনো রিকমেন্ডেশন কি এলো আপনাদের এই সেমিনার না, থেকে? অর্থনৈতিক সামর্থ্য তো বাড়াতে পারবো না, আমরা অর্থনৈতিক সাহায্য হয়তো মানে হ্যাঁ, তাকে সেটাই আর কি। ইজি মানে করতে পারবো। সামর্থ্য মানে আমি বলছি যে হ্যাঁ, overall- মানে এটাকে মেক ইজি করার জন্য। তো সেটাই ওই যে আমাদের ধরেন আমরা এরকম যদি একটা ক্যান্সার ফান্ড করতে পারি, যেখানে ওই যে আমি বললাম যে CSR আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, বা আপনি যেরকম বললেন যে ট্যাক্স পেইদেরকে আমরা বলতে পারি যে যদি তোমার এরকম ডকুমেন্টেশন থাকে তাহলে তোমার ট্যাক্স পেটা এরকম কমে যাবে। তো এইটা করতে পারলে আমরা ক্লাসিফাই করতে পারি পেশেন্টদেরকে যে যারা এবল আর যারা এবল না টু পে ফর দ্য ট্রিটমেন্ট। সো সেইখান থেকে আমরা তাদেরকে সাহায্য করতে পারি। এমনকি জাকাত যে আমাদের একটা ব্যাপার আছে, সেটাও যদি আমরা সেই ধরনের লোকেদের জন্য নির্দিষ্ট করে দিতে পারি, তো আমার মনে হয় এইভাবে আমরা করতে পারি। এবং আমাদের যে বললাম যে অনেক সময় হয় কি ডায়াগনোসিসের জন্য তারা অনেকগুলো ডায়াগনোসিস করতে, আমরা ট্রাস্ট করতে পারি না যে কোনটা আসলে আমার আসল রেজাল্ট দিল। তো এইখানেও যদি আমরা খুব মানে একটা বিশ্বাসযোগ্য একটা ব্যবস্থা যদি করতে পারি, সেখানে একটু খরচ তাদের কমে খরচটা আসে। কমে যাচ্ছে। তারপর বারবার যে- একই পরীক্ষা হয়তো হ্যাঁ, করানো লাগছে তারপর না। ওয়ান স্টপ হেল্প যদি হয়, তাহলে তাকে আর দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হয় না, সেখানেও তার একটা হয়। এবং যে পেরিফেরিতে অনেক ব্যবস্থা নেয় তাদেরকে ঢাকায় আসতে, যেমন আমরা বিদেশের কথা ভাবছি, কিন্তু দেশের মধ্যেই অনেকের জন্য কিন্তু যে ঢাকায় আসে তার ফুল ফ্যামিলির জন্য এটা একটা অনেক বড় বার্ডেন হয়ে যায়। কারণ এখানে থেকে থাকার ব্যবস্থা করতে হয়, চিকিৎসা, তার সঙ্গে তার ফ্যামিলি মেম্বার একজন আসে, হয়তো তার ফ্যামিলিটা অ্যাটেন্ডেন্ট থাকে। তো সুতরাং আমরা ডিসেন্ট্রালাইজও করতে পারি যে কিছু কিছু সুবিধা অন্তত পক্ষে মিনিমাম লেভেল পর্যন্ত যদি সেটা করা যায়, তো আমার মনে হয় এগুলো টু সাম এক্সটেন্ট হেল্প করবে টু রিডিউস দ্য বার্ডেন, ফিনান্সিয়াল বার্ডেন। জি, ডক্টর মুস্তাকিম নায়েব, এবার আপনার কাছে একটু আপনার অভিজ্ঞতা, আপনি এখন সিঙ্গাপুরে কাজ করছেন, ওইখানে আসলে ক্যান্সারের ব্যবস্থাপনাটা আপনি কিভাবে দেখছেন? মানে আপনি তো ন্যাশনাল ক্যান্সার সেন্টার, যেটি সিঙ্গাপুরের সরকারিভাবে বলতে গেলে সবচেয়ে বড় সেন্টার, সেখানে কাজ করছেন, ওখানে ক্যান্সার ব্যবস্থাপনা কিরকম? হ্যাঁ, ওটি কিন্তু আমাদের জন্য আসলে একটা বড় লার্নিং পয়েন্ট। ওরকম জায়গায় যখন আমরা যাই, দেখি যে ক্যান্সারকে তারা কীভাবে দেখে। প্রথমেই যেটা দেখি, পুরো হসপিটাল জুড়েই একটা আশার বাণী, সর্বত্র একটা আশার বাণী যে দেয়ার ইজ এ হোপ। আমি যখনই হসপিটালে ঢুকছি, হয়তো এমনও হয়েছে আমি দেখছি যে একজন ক্যানোলা পরা আছে, কিন্তু সে কিন্তু একটা ক্যাফেটেরিয়াতে এসছে, গল্প করছে, খাচ্ছে। মনে হয় যে এখান থেকে আমার একবার মৃত্যুর নিয়েই ফিরতে হবে না, আই হ্যাভ হোপ টু লিভ। মানে আমাদের হাসপাতালগুলোকেও মনে হয় একটু রিস্ট্রাকচার করতে হবে। অবশ্যই একটা বড় রকমের রিস্ট্রাকচার আমাদের হাসপাতালে তো আপনি দেখবেন যে আসলে রোগীদের কেন, ডাক্তারদেরও খাওয়ার কোনো জায়গা নাই। এবং আমি দেখেছি, আমিও যখন ওখানে ছিলাম, আমি দেখেছি যে ওখানে গান হয় রোগীদের জন্য। আমাদের হাসপাতালে গান হলে সবাই মনে করে যে এখানে সব মারা যাচ্ছে, গান গাচ্ছে কেন লোকজন, কিন্তু মানে জীবনটা তো আসলে থেমে থাকে না। হ্যাঁ, মানে জীবন তো জীবনের মতো চলতে থাকে। ফলে জীবনের অন্যান্য অনুষঙ্গগুলোকে চিকিৎসার সাথে যুক্ত করার যে বিষয়টা আমি ন্যাশনাল ক্যান্সার সেন্টারে দেখেছি, সেটা নিশ্চয়ই আপনিও অনুভব করেন। এটা খুবই প্রভাবিত করেছে আসলে আমাকে, যেমন আপনি যেভাবে বললেন। এবং ওখানে আমি দেখেছি যেমন সিঙ্গাপুর ক্যান্সার সোসাইটি, যেটা তারা সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টারে একটা পুরো ফ্লোর সেটা তারা তৈরি করে দিয়েছে। এবং সেখানে তারা কিন্তু চিকিৎসার জন্য করে নাই, ওখানে তাদের একটু রান্নার ব্যবস্থা আছে, একটু রিক্রিয়েশনের ব্যবস্থা আছে, জিমের ব্যবস্থা আছে, তাদের নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান, এদের সাথে তারা কি কথা বলবে, ওই ফ্লোরটা আমি গিয়েছিলাম। এবং সেখানে ঢোকার পরে আমার কখনো মনে হয় নাই যে এখানে একজন রোগী হিসেবে আমি ঢুকছি। আমার মনে হবে যে যেটা বলছিলাম যে ইটস এ প্লেস টু এনজয়। তাহলে এই যে একটা ধারণা দেওয়া রোগীদেরকে যে আমার কোনো একটা অসুখ হয়েছে, আমি শুধু ক্যান্সারের কথাই বলছি না, ক্যান্সারকে আমি ব্যক্তিগতভাবে আমি বলি যে ইটস জাস্ট অ্যানাদার ডিজিজ। আমার আরও অনেক রকম অসুখ হতে পারে, ক্যান্সারও হতে পারে। এটাকে একেবারে সম্পূর্ণ আলাদাভাবে অনেক গভীর কিছু একটা হিসেবে বিবেচনা না করে জীবনের একটা অনুষঙ্গ হিসেবে নিতে পারলে আমাদের জন্য অনেক কিছু সহজ হয়। আমি দেখেছি তারা আসলে সেভাবে নিয়েছে বিষয়টা। এবং তারপরে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে, যেমন আমি 22শে ফেব্রুয়ারি একটা প্রোগ্রামে ছিলাম, ওরা বলছে ইন্টিগ্রেটেড ক্যান্সার কেয়ার, সমন্বিত ক্যান্সার ব্যবস্থা। এবং সেখানে আপনি যেটা বললেন যে মিউজিক থেরাপি সেখানে অংশ, স্পিরিচুয়াল থেরাপি অংশ, আর্ট থেরাপি সেখানে অংশ নিচ্ছে। তার মানে ওই যে শুধু কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি এর ভেতরে নাই, একজন মানুষ হিসেবে, সম্পূর্ণ মানুষ হিসেবে তাকে কিভাবে আমরা
বিবেচনা করব এবং তাকে কিভাবে ট্রিট করব সেটি তারা ওখানে নিয়েছে। সো আমি মনে করি এই জায়গাটা আমাদের আসলে এগিয়ে যাওয়ার একটা বিরাট সুযোগ এখন, এবং এদিকে যাওয়া ছাড়া আমি আর কোনো পথ দেখি না, এবং সেখানে যেতে হলেই এই যে সবার অংশগ্রহণটা জরুরি। একটা বিষয় দেখেন যে একটা রোগী কিন্তু ক্যান্সার চিকিৎসা যে রোগীটা নেয় সেই রোগীটা কিন্তু দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি থাকে, ফলে মানে আপনারা যেটা বলছেন যে আপনাদের হয়তো সম্ভবত মানসিক সাপোর্টের বিষয়গুলো এসছে এখানে। আমাদের হাসপাতালগুলোতে কিন্তু একটা রোগীর জন্য একটা টেলিভিশন দেখার ব্যবস্থা নাই, তার সময় কাটানোর, কারণ ডাক্তার যেটুকু সময় তার সাথে কথা বললো বা নার্স এসে তাকে ওষুধ দিল, তার বাইরে কিন্তু তার আসলে করণীয় কিছু নাই। তো সেই বিষয়গুলোতে মানে ওই সময় কাটাবে সে কিভাবে একজন আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, এই বিষয়গুলো কখনো কিন্তু হাসপাতাল বানানোর সময় চিন্তা করা হয় না, বিশেষত ক্যান্সার হাসপাতাল। এবং সরকারি না, শুধু বেসরকারিতেও কিন্তু বিষয়টা প্রায় একই রকমই, যে ওখানে দেখা যাচ্ছে হয়তো কেবিনে, একটা বেসরকারি হাসপাতালে কেবিনে টেলিভিশন আছে কিন্তু তার বাইরে কিন্তু আর কিছু নেই। এখানে ম্যাডাম হয়তো একটু পরে কন্ট্রিবিউট করতে পারেন, কিন্তু আমার ছোট একটা পয়েন্ট আছে, সেটি হলো যে অনেক সময় হয়, যেমন ঢাকার ক্ষেত্রে যদি চিন্তা করেন বা গ্রাম থেকেও একজন ক্যান্সার রোগীর সাথে দীর্ঘদিন ধরে কারো থাকাও কিন্তু কঠিন বিষয়। তাহলে তার যে চিকিৎসার জন্য ব্যয় বহন করতে হবে সেটিই বন্ধ হয়ে যাচ্ছে, বা পরিবারের অন্য সদস্যদের যত্ন হচ্ছে না। এটা সমাধানের জন্য কিন্তু আরও কিছু মেকানিজম তৈরি করা যায়, যেগুলো আমরা ভূমিকা রাখতে পারি বিশ্ববিদ্যালয় হিসেবে। সেখানে কেয়ার গিভার যে কনসেপ্ট, যেটা আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ভলান্টিয়ার হিসেবে এইসব জায়গায় যুক্ত হচ্ছেন। তারা দিনে 2 ঘন্টা 1 ঘন্টা যাচ্ছেন, গিয়ে রোগীদের সাথে কথা বলছেন। একজন ধরেন খুব বয়স্ক রোগী, তার সাথে এখনকার একটা ইয়াং ছেলে বা মেয়ে গিয়ে একটুখানি কথা বলছে, দাদু কেমন আছেন বা আজকে কেমন বোধ করছেন, ওনার জন্য একটা বিরাট ব্লেসিং এটা। এই কাজগুলো করা কিন্তু একেবারেই কঠিন কিছু না, জাস্ট একটা উদ্যোগ নিতে হবে, এবং আমরা সমাজকে যদি আমরা যুক্ত করতে পারি। আছে যে ভলান্টিয়ারিং করে, সে ভলান্টিয়ারিজমের জন্য কিন্তু একটা এক্সট্রা মার্ক পায়, সেটাই রিকগনিশন আছে, কিন্তু ইউনিভার্সিটি রিকগনিশন আছে, বা সামাজিকভাবে তাকে নাম করে সেটাই। আমরা ম্যাডাম এই জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয় থেকে আমরা কিন্তু আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আমরা কি করতে পারি, আমরা মনে হয় আমরা তো আসলে আমাদের ক্লাসের মধ্যে আমরা তাদেরকে এই সমস্ত মানবিক দিকগুলো আমরা আলোচনা করি, হয়তো সবাই একরকম ভাবে করে না, একজন এক এক রকম ভাবে করে, কিন্তু আমাদের আসলে যে ফ্রেমওয়ার্কের মধ্যে যদি আমরা আমাদের যে ভ্যাকেশনগুলো সময়গুলো আছে, তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সেরকম স্টুডেন্টদেরকে আমরা সেভাবে হয়তো মোটিভেট করতে পারিনি এখনো, যে তারা ছুটি হলেই সবাই কিন্তু তাদের যার বাড়িতে চলে যায়। কিন্তু আমরা যদি ওই সময় থেকে তাদের থেকে কিছুটা সময় চেয়ে নিই যে তোমার 1 মাসের মধ্যে 1 সপ্তাহ তুমি আমাদেরকে দেবে, তো আমরা প্রথম সপ্তাহে কয়েকজনকে এক জায়গায় পাঠালাম, দ্বিতীয় সপ্তাহে আরেক টিমকে আরেক জায়গায় পাঠালাম। এটা করলে আমার মনে হয় যদি একজন শুরু করে তাহলে এটা দৃষ্টান্ত হিসেবে অন্যরাও শুরু করতে পারে, এবং আমার মনে হয় এটা করার জন্য লোকজন আছে, থাকবে। এখন প্রস্তুত সময়টা। জি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে একটা বিষয় আমার মনেও এসছে, সম্ভবত অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে, সেটা হচ্ছে যে আপনারা দুজনেই কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ করেন বা মলিকুলার অনকোলজিস্ট, কিন্তু আপনারা কেন এই অ্যাওয়ারনেস বিল্ড আপের কাজে যুক্ত হলেন? আচ্ছা, এটি ম্যাডাম আপনি যদি একটু শুরু করেন, তারপরে আমি ঠিক আছে। অ্যাওয়ারনেস বিল্ড আপটা আসলে আমি যদি বলি ক্যান্সারের সাথে কেন যুক্ত হলাম, আসলে ক্যান্সার তো কোনো মানে কারো নিজের কোনো কারণে হয় না, এটা হয়ে যেতে পারে, কিন্তু এর অনেকগুলো কারণের মধ্যে আমার জেনেটিক মেকআপ একটা, এবং জেনেটিক মেকআপের পরিবর্তন একটা, পরিবর্তনটাই বিশেষ করে। আর মেকআপ জিনগত পরিবর্তন না হলে তো কোনো একটা স্বাভাবিক কোষ ক্যান্সারে রূপান্তরিত হবেই না। আর জিনগত বৈশিষ্ট্য কারো কারো এমনই থাকে যে সেটা প্রন টু কজ ক্যান্সার। সুতরাং এখানে আমাদের মতো গবেষকরা যেটা করতে পারে যে কার ফ্যামিলি ট্রির মধ্যে আসলে একই রকম বহমান কিনা জিনের প্রকৃতিটা, তার জিনের প্রকৃতি যখন একই রকম থাকবে তখন সেটা যদি আমরা বের করে দিতে পারি তাহলে সে হয়তো একটু সাবধান হলো, বা ওই যে বললাম যে তার অ্যাওয়ারনেসটা হবে যে সে আগে থেকেই ডাক্তারের কাছে যাবে। এটা একটা প্লাস হচ্ছে যে আমাদের যে এখনকার যে চিকিৎসা, তাই না, চিকিৎসাটাও কিন্তু এটার উপরেই বেস করে। আমরা টার্গেটেড থেরাপি জিনের গুণগত পরিবর্তনকে টার্গেট করেই চিকিৎসা, সেটাই। সুতরাং এইটা করে, আর অ্যাওয়ারনেসটা হচ্ছে যে সত্যি আমরা যেহেতু ট্রিটমেন্ট আমরা আমাদের দেশের ডক্টররা যথেষ্ট সহযোগিতা করেন, সব কিছু করছেন, কিন্তু মানুষের মধ্যে সচেতনতা যতদিন না আসবে, ওই যে বললাম যে ক্যান্সার কি ডেথ সেন্টেন্স, হ্যাঁ ডেথ সেন্টেন্স যদি আপনি ঠিক সময়ে ডায়াগনোসিস না করেন, আর না ডেথ সেন্টেন্স না যদি আপনি ডায়াগনোসিসটা ঠিক সময় করেন। সো ওই ডায়াগনোসিসটা ঠিক সময় করে ফেলাটাই হচ্ছে অ্যাওয়ারনেসের একটা, অ্যাওয়ারনেস হলে পরেই সেটা সম্ভব, এবং অ্যাওয়ার যে হব আমি সেই শিক্ষাটাই আমরা তাদেরকে দিতে চাচ্ছি, যে কি জানার পরে আপনি কিভাবে কোনটাকে সেটাকে গুরুত্ব দেবেন, সেই জন্য আমরা আসলে এই প্রোগ্রামটা শুরু করেছি। ডক্টর মুশতাক, একদম
সেকেন্ডে। জি 10 সেকেন্ডে আমি মনে করি যে আমরা আসলে বাংলাদেশে যারা ক্যান্সার চিকিৎসা ডাক্তার এবং মেইন স্ট্রিমে যারা যুক্ত আছেন, বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুধু আমরা না, পুরো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এখানে একটি সহায়ক ভূমিকা রাখতে পারে এবং আমরা আসলে সেখানেই আমাদের যে আলোকপাত রোল করতে সেটি চেয়েছেন। আমরা ভূমিকা রাখছি। ডক্টর মুশতাক এবং ডক্টর সাবিনা ইয়াসমিন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। হয়তো সময় থাকলে আরো অনেকগুলো বিষয় আলোচনা করা যেত, আগামীতে হয়তো আমরা আবারও বসবো। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।